শুভ সকাল সকাইকে। আজকে আমাদের ওয়েট প্রসেসিং ল্যাবরেটরি যে মেইনটেনেন্স ল্যাবের বিষয়গুলো সম্পর্কে জানবো। আমাদের যে স্টাডি অন ডিফারেন্ট ল্যাবরেটরি ইকুইপমেন্টস অফ এ ওয়েট প্রসেসিং ল্যাবরেটরি অ্যান্ড ইটস মেইনটেনেন্স। তো আমাদের এই মেশিনগুলো জানার আগে কতগুলো ল্যাব আছে সেগুলো সম্পর্কে একটু জানা দরকার। যে আমাদের সাধারণত টেক্সটাইল ফ্যাক্টরিতে তোমরা আমাকে শুনতে পাচ্ছ সবাই? সবকিছু ক্লিয়ার ঠিক আছে তো না? স্যার। ওকে। জি 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 স্যার। তো ওয়েট প্রসেসিং ল্যাবরেটরিতে আসলে আমাদের দুই ধরনের ল্যাবরেটরি হয়ে থাকে। একটা হচ্ছে আমরা বলি যে ওয়েট প্রসেসিং ল্যাবরেটরি দুই ধরনের, সেটা হচ্ছে কালার ল্যাব আর একটাকে বলি ফিজিক্যাল ল্যাব। তো কালার ল্যাব বা কেমিক্যাল ল্যাবরেটরি, ফিজিক্যাল ল্যাবরেটরি টেস্টিং আরেকটা। কালার ল্যাব বা কেমিক্যাল ল্যাবরেটরিতে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে ডাইস আছে সেই ডাইস গুলো টেস্ট করা হয়, সেই ডাইস গুলো দিয়ে ডাইং করা হয় স্যাম্পল, সেটার কালার ভ্যালু বের করা হয়, বা এর যে স্যাম্পল দেয় সেই স্যাম্পল রেসিপি ক্যালকুলেট করা হয়। এই সমস্ত কাজগুলো অর্থাৎ কেমিক্যাল রিলেটেড মোটামুটি সকল কাজগুলো যেখানে করা হয় সেটাই কালার ল্যাব বা কেমিক্যাল ল্যাবরেটরি। অপরদিকে ফিজিক্যাল ল্যাব বলতে যেটা বোঝাচ্ছে, যেমন কালার ফাস্টনেস টু ওয়াশিং, কালার ফাস্টনেস টু পাসপিরেশন, কালার ফাস্টনেস টু স্যালাইভা, বাস্টিং স্টেন টেস্ট, এই ধরনের টেস্টগুলি যেখানে করা হয় ফেব্রিকে, সেটাকে আমরা বলতেছি ফিজিক্যাল ল্যাবরেটরি। বা বিশেষ করে সার্ভিসেবিলিটি প্রপার্টিজ গুলো যেখানে চেক করা হয় ফেব্রিকের, টাইট ফেব্রিকের, সেটাই হচ্ছে ফিজিক্যাল ল্যাবরেটরি। সেটা লাইট হতে পারে, কালার ফাস্টনেস টু ওয়াশ হতে পারে, রাবিং হতে পারে, এক্সেট্রা। তো এই হচ্ছে দুটো ভাগ আমাদের ল্যাবরেটরির। বিশেষ করে তো অনেকের কাছে শুনবা যে আমি কালার ল্যাবে জব করি, আমি ফিজিক্যাল ল্যাবে জব করি, তার মানে হচ্ছে ফিজিক্যাল ল্যাবে ডাইমেনশনাল স্টেবিলিটি দেখে এগুলো। ওকে। তো উদ্দেশ্য কি আজকের ল্যাবের বা আজকের এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য হচ্ছে আমাদের ইয়ে সম্পর্কে জানা, যে আমাদের যে ইয়ে আছে অর্থাৎ মেশিনগুলো সম্পর্কে জানা, কিভাবে চলে, কিভাবে ঠিকঠাক রাখা যাবে সেগুলো সম্পর্কেই আমাদের উদ্দেশ্য। ওকে। তো আমাদের উদ্দেশ্য যেটা দেখি আমরা, ওয়েট প্রসেসিং ল্যাবরেটরি, কেমিক্যাল ল্যাবরেটরি টেস্টিং। নেক্সট এখন আমরা চলে আসবো মেশিনে। প্রথমত আমরা চলে যাব ইউজ ইন কেমিক্যাল ল্যাবরেটরি। তো কেমিক্যাল ল্যাবরেটরি কিছু মেশিন সম্পর্কে জানবো প্রথমেই। তো প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে স্যাম্পল ডাইং মেশিন। তো স্যাম্পল ডাইং মেশিন আমরা সবাই হয়তো দেখেছি আমাদের যেটা ল্যাবে রয়েছে। তো আমাদের ল্যাবে সাধারণত এটা রয়েছে এরকম টাইপেরটা। তো দেখো, স্যাম্পল ডাইং মেশিন আমরা কি করে থাকি, স্যাম্পল ডাইং মেশিনে আমরা ছোট ছোট স্মল কোয়ান্টিটি ডাইং করে থাকি, যেমন 5 গ্রাম 10 গ্রাম এরকম আমরা স্যাম্পল ডাইং করে থাকি। যেহেতু আমাদের যখন বায়ার কোনো শেড দেয় সেই শেডের রেসিপি ক্যালকুলেট করে সেটা ডাইং করতে হয়, অনেকগুলো ব্যাচ দরকার হয় বা অনেকগুলো পটের দরকার হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন পটের হয়ে থাকে, সেটা 24 পট পর্যন্ত আমি দেখেছি, এরপরেও আরো বেশি হয়। ঠিক আছে, হাই ভলিউম মেশিন রয়েছে। So sample dyeing machine are used to fabric coloration in lab scale. স্যাম্পল ডাইং মেশিন অ্যাভেলেবল ডাইং মেশিন হচ্ছে অ্যাটমসফেরিক স্যাম্পল ডাইং মেশিন, যেটার ওয়াটার হিটিং, যেটার টেম্পারেচার 100 ডিগ্রি ওঠে, সেটা এটা আমাদের যেটা আছে। এবং আরেকটা রয়েছে যেটা হাই টেম্পারেচার হাই প্রেসার স্যাম্পল ডাইং মেশিন, ইনফ্রা হিটিং বা অন্য কোনো হিটিং, যেটা টেম্পারেচার 130-এর বেশি ওঠে, যেটা দিয়ে পলিস্টার সহ একসাথে ডাইং করা যায়। তো স্পেসিফিকেশন ব্র্যান্ড নেম মোটামুটি এই ম্যাথিস, এগুলো ল্যাব মেট, সুইজারল্যান্ড, রোটা ওয়াশ, এগুলোই সাধারণত ইউজ হয়। আমাদের ল্যাবেরটা কোনটা আমার ঠিক মনে নাই, তোমরা একটু দেখে নিবে এরপরে যখন ল্যাবে যাবে তখন। ওকে। তো পট সাইজ, নাম্বার অফ পট সাইজ 8, 16, 24 অনেকগুলো প্রথমটা থাকে। স্যার, প্রথমটা স্যার। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো থাকে। সেটা 24টা মোটামুটি স্যাম্পল ডাইং এ। যখন ল্যাবরেটরিতে স্যাম্পল ডাইং সেগুলোর আবার অনেক বেশি থাকে, চাইলে ফিচার গুলো বাড়িয়ে নেওয়া যায় এখানে। ঠিক আছে, মোটামুটি 24টা পর্যন্ত হয়। প্রত্যেকটা পটের ক্যাপাসিটি 200 মিলি থেকে 250 মিলি থেকে 500 মিলি পর্যন্ত হয়ে থাকে। অপারেটিং সিস্টেম সাধারণত এখন সবগুলোই প্রোগ্রামেবল, অর্থাৎ প্রোগ্রাম সেট করে দিতে হয়। এই যে এখানে প্রোগ্রাম সেট করে দিলে সে অটোমেটিক্যালি প্রোগ্রাম নিয়ে নিবে। তো এই হচ্ছে আমাদের স্যাম্পল ডাইং মেশিন সম্পর্কে। তাহলে স্যাম্পল ডাইং মেশিন আমরা সাধারণত স্যাম্পল, ছোট ছোট স্যাম্পল ডাইং এর ক্ষেত্রে ইউজ করে থাকি, 24 ফুট পর্যন্ত হতে পারে। ওকে। তো দুটো হিটিং, একটা ওয়াটার হিটিং আর একটা হাই টেম্পারেচার হাই প্রেসার হিটিং। এই পাশে যেটা দেখতে পাচ্ছি হাই টেম্পারেচার হাই প্রেসার হিটিং। ওকে। এই স্যাম্পল মেশিনে আমি বহুবার বহুদিন, প্রায় কত বছর ধরে কাজ করছি। ওকে। তারপর ডাটা কালার স্পেকট্রোফটোমিটার মেশিন, তৃতীয়ত চলে আসি আমরা। এই মেশিনটা তোমরা অনেকেই দেখে থাকবে কালার ল্যাবে, যেটাকে আমরা বলতেছি ডাটা কালার স্পেকট্রোফটোমিটার মেশিন। মানে হচ্ছে যে
যেটা দিয়ে আমরা কালারটাকে ডিটেক্ট করব এবং রেসিপি ক্যালকুলেট করব। তো রেসিপি ডেভেলপ এন্ড স্ট্যান্ডার্ড স্যাম্পল এন্ড চেক সিএমসি হলো কালার ম্যাচিং ভ্যালু, যেটা পাস অর ফেল বলে না ফ্যাক্টরিতে, ভ্যালু অফ দ্য স্যাম্পল এন্ড ইভালুয়েট ইট। ওকে, তো এটার স্পেসিফিকেশন সাধারণত অনেক প্রকার রয়েছে, যেমন ডাটা কালার, আইটি মেশিয়া, ঠিক আছে, ডাটা কালারটাই ম্যাক্সিমাম ব্যবহৃত হয়। ওকে, তো তারপরে যদি আমরা যাই, আমাদের ল্যাবরেটরিতে ডাটা কালার নেই। ওকে, তো এছাড়াও আমাদের যেটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ল্যাব ভ্যালু পড়েছি না, এলআইবি ল্যাব ভ্যালু ওয়ার্ড প্রসেসিং 4 এ অথবা 3 তে। তো সেই ল্যাব ভ্যালু অনুসারে এখানে কাজ করা হয় যে এলআইবির মান কত, এবং এই যে পোর্শনটা দেখতেছো এটা টেনে এখানে এটা আমাদের স্যাম্পলটা লাগিয়ে এখানে স্পেসিফিকেশনটা নির্ণয় করতে হয়। একাধারে এখানে স্যাম্পলটা ঠিক করে বসলো কিনা সেটা আবার এই উইন্ডোতে দেখা যায়। এটা মোস্ট আপডেটেড ডাটা কালার 800, ঠিক আছে, ডাটা কালার 560 বা এরকম আরো কম ইয়েরও ভার্সনেরও আছে, এটা সবচেয়ে মোস্ট আপডেটেড মেশিন। ওকে, তাহলে এখানে ডাটা কালারে আমরা কি করছি, ডাটা কালারে একটা নতুন বায়ার কোনো স্যাম্পল দিলে সেই স্যাম্পলটার সিএমসি ভ্যালু বা কালার ম্যাচিং ভ্যালু বের করছি, সেটা রেসিপি ক্যালকুলেশন করছি, প্রবাবল অনেকগুলো রেসিপি দিয়ে দিচ্ছে, তারপর কালার ডিফারেন্সটা বের করতেছি। ওকে, পাস ফেল সেগুলো সবই বের করছি, এবং সেই সাথে কে কে বাই এস ভ্যালু যেটা একটা ফেব্রিকের সেটাও বের করা যাচ্ছে এই স্যাম্পলটা দিয়ে। তারপর রিফ্লেক্টেন্স মেজার করা যায়, একটা ফেব্রিক হোয়াইট ফেব্রিকের সেটা কতখানি হোয়াইট সেই রিফ্লেক্টেন্সটা মেজার করা যায়। তারপরে যদি বলি যে আমাদের এটা হচ্ছে বড় মেশিন, সাথে আমাদের দুটো ছোট মোবাইলের মতো মেশিন দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ল্যাব স্কেল ডাটা কালার বলে থাকি বা মিনি ডাটা কালার বলে থাকি। এই ডাটা কালারেরও কাজই একই। তো এই মিনি ডাটা কালার দুই প্রকার আছে, একটা কালার ডিফারেন্সের জন্য, একটা কালার ডিটেক্টের জন্য। এই মিনি ডাটা কালারটা অনেকটা মোবাইলের মতো এবং পকেট সাইজ, এটাকে সাধারণত আমরা পকেটে নিয়ে ঘুরতে পারি যখন কোনো একটা ফেব্রিকের কালার কোড জানার দরকার হবে, প্যান্টন নাম্বার জানার দরকার হবে, তখন আমরা জাস্ট এই মেশিনটাকে স্ক্যান করলে সে তার প্যান্টন নাম্বারটা বলে দিবে। এমনকি ইয়েটা সহ বলে দিবে যে আহ, একবারে যে কত অনেকগুলো কালার যদি থাকে একসাথে, সেগুলো কিন্তু বলে দিবে যে অনেকগুলো কালার মনে করো একসাথে আছে, যে অনেকগুলো 2-3টা কালার, তারপরও সে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বলে দিবে। এবং এই সাথে এই ছোট মেশিনটা দিয়ে আমাদের বড় মেশিনে যে কালার ডিফারেন্সটা বের করি, বায়ার স্যাম্পল আমাদের ডেভেলপ স্যাম্পল, সে দুটো স্যাম্পলেরই ম্যাচ ডিফারেন্সটা বের করা যাবে। তো এটা সাধারণত এখন বের হয়েছে যে মিনিয়েচার স্মল স্কেলে। ওকে, তাহলে ডাটা কালার স্পেকট্রোফটোমিটার আমরা দেখলাম। ডাটা কালার স্পেকট্রোফটোমিটারের কাজ হচ্ছে কালার ম্যাচিং, কালার ডিফারেন্স বের করা, কালার ম্যাচিং করা, রেসিপি ক্যালকুলেট করা, অর্থাৎ একটা ডায়েট ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্যগুলো এখান থেকে বের করা যায়। ডান। ডাটা কালার মেশিন খুবই দরকারি একটা মেশিন আমাদের ল্যাবে, স্যাম্পল ডাইং মেশিন যেমন দরকারি, ডাটা কালার মেশিনও ঠিক সেরকম দরকারি। পাশে একটা মেশিন দেখতে পাচ্ছি আমরা, সেটাকে আমরা বলতেছি রোবোলব মেশিন। সেই রোবোলব মেশিনটা কি করা হয়, টু প্রিপেয়ার দ্য ডাই সলিউশন বেসড অন দ্য রেসিপি অ্যামাউন্ট ফর ডাইং। তো আমরা নতুন একটা স্যাম্পল মনে করো বায়ার আমাদেরকে দিল, সেই স্যাম্পলটা নিয়ে আমরা কোথায় যাই, সেই স্যাম্পলটা নিয়ে ডাটা কালার মেশিনে যাই, ডাটা কালার অনেকগুলো রেসিপি আমাদেরকে দেয়। তো এখন ঘটনা হলো এই এতগুলো রেসিপি এবং সেই সাথে যদি ম্যানুয়ালি আমরা পিপেটিং করতে যাই, তাহলে কিন্তু যে ভুল হতে পারে, অথবা ম্যানুয়ালি করতে গেলে কিন্তু একটু সমস্যা কম বেশি হতে পারে। সেই জন্য এটাকে একবারে 100% অ্যাকুরেট বলবো না, 99.9% অ্যাকুরেট করার জন্য আমরা সাধারণত এই মেশিনটা ইউজ করি, রোবোলেব মেশিন, যেটার একটা রোবোটিক আর্ম আছে তোমরা দেখতে পাচ্ছ। এই রোবোটিক আর্মের মাধ্যমে এখানে অনেকগুলো কালার, একটা স্পেসিফিক কন্ডিশনে কালার গুলো ঘুলানো আছে একটা স্পেসিফিক মোলারিটিতে, ঘনত্বে। সেখান থেকে একটা একটা করে নিয়ে এই চারপাশে যে খালি পটগুলো আছে সে সেটা রোবোটিক হ্যান্ডগুলো সেটাতে পিপেটিং করে, অর্থাৎ ফুলি অটোমেটিক পিপেটিং সিস্টেম। আমরা যেটা মুখ দিয়ে টেনে আবার দেই বা কোনো পিছনে ভাল্ব লাগিয়ে দেই, সেটা কম বেশি হয় বা একটু ইরোর থাকে এখানে, সেজন্য অনেকগুলো পিপেটিং একসাথে করা হয়। ওকে, নাও এই রোবোলেব মেশিন পিপেটিং এর জন্য ইউজ করা হয়, তোমরা অনেকেই দেখেছো। ও সেক্ষেত্রে ফ্যাক্টরি ভিজিট করলে তোমরা দেখতে পারো, বা অনেক ফ্যাক্টরিতেই আছে আবার অনেকগুলোতে নেই, বড় বড় ফ্যাক্টরি গুলোতে সাধারণত থাকে। ওকে, দেন অটোমেটিক ওয়াশিং এন্ড কি বলবো, ওয়াশিং ইউনিট এন্ড ড্রায়ার।
তো ওয়াশিং এন্ড ড্রায়ার টা যদি আমরা বলি, এটাও ল্যাবে দেখেছো বোধহয় তোমরা। তো এটার কাজটা কি বলা হচ্ছে, টু ওয়াশ দ্য ফেব্রিক ভেরি স্যাম্পল ফেব্রিক কুইক ম্যানার ইন রিসপন্স টু দ্য নর্মাল ওয়াশিং। আমরা এখানে দ্রুত ফেব্রিকটা শুকাতে পারি এবং ওয়াশ করতে পারি। এই মেশিনটা এই স্যাম্পল গুলো বের করে এখানে প্রচুর পরিমাণে হাওয়া ইয়ে করা হয়। ব্র্যান্ড এসডিএলএস অ্যাটলাস ইউকেটেড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। একাধারে স্যাম্পল ওয়াশ এবং ড্রাই করা যায় ক্ষুদ্র স্কেলে ভেরি কুইকলি। ওকে, তো আমরা যখন কোনো স্যাম্পলের শেড দেখা প্রয়োজন হয় পুরো দ্রুত বা কি অবস্থায় আছে বা সেটাকে ওয়াশ, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের অটোমেটিক কুইক ড্রাই ওয়াশার ড্রায়ার ইউজ করে থাকি। পিএইচ মিটার, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মিটার। পিএইচ মিটার আমাদের কেন দরকার হয়? সব সময় দরকার হয়, কারণ আমাদের যখন ওয়েট ল্যাবরেটরিতে আমরা যাব, আমাদের সকল কিছু ডাইং পিএইচ, কেমিক্যাল পিএইচ, হ্যাঁ, আবার পিএইচ নির্ণয় করা হয় ফেব্রিকের, সব ক্ষেত্রে আমাদের এই পিএইচ মিটারটা ইউজ করা হয়। আমরা সাধারণত নর্মালি পিএইচ স্ট্রিপ ইউজ করি কালারলেস কেমিক্যালের ক্ষেত্রে, কিন্তু কালারলেস কেমিক্যালের ক্ষেত্রে পিএইচ পেপার দিয়ে ঠিক হয়, কিন্তু যখন কালারফুল থাকবে, ডাই থাকবে, মনে করো একটা ডাই সলিউশন, তো সেই লাল ডাই সলিউশনে যদি তুমি পিএইচ পেপার ডুবাও, তাহলে তো সেটা দেখা যাবে না যে কি কালারটা চেঞ্জ হলো। সেজন্য আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে পিএইচ মিটার। তো পিএইচ মিটার দুই প্রকার হয়ে থাকে, একটা পকেট এবং একটা পকেট ছাড়া বলবো, পকেটে অর্থাৎ মুভেবল না, পকেটে নিয়ে ঘোরা যায় না। তো হান্না এখানে ব্র্যান্ড টাইম দেখছি, আডোয়া, ইনলভ, হান্নারটাই ভালো। তো সাধারণত সবগুলি ডিজিটাল রিডিং দেয়। তো আমি দুটো দিয়েই কাজ করেছি, হয়তো তোমাদের অভিজ্ঞতা আছে কাজ করার। এখানে দুটো পোর্ট আছে, এই দুটো পোর্ট ঢুকিয়ে দিতে হয়। তো এটা হচ্ছে সেই সিলিন্ডার যেটা আমরা সবসময় চেঞ্জ করি, বা এটাকে একটু প্রিজার্ভ করতে হয় ভালো করে। তো দিলে এখানে সাধারণত অনেকক্ষণ ঝাঁকিয়ে দেন, স্টেবল হবে কখন সেটা তার পিএইচ। দুটোই ক্যালিব্রেশন করে নিতে হয় আগে, এটাও ক্যালিব্রেশন করে নিতে হয়। এটার দাম বেশি না, প্রায় 4,4400 টাকার মতো। এই পিএইচ মিটারও আগে ক্যালিব্রেশন করে নিতে হয় দুটো সলিউশন দিয়ে, পিএইচ 4 এবং পিএইচ 7 অথবা পিএইচ 10 দিয়ে ক্যালিব্রেশন করে। এটা জাস্ট প্রোবটা পানিতে ডুবিয়ে দিলেই হয়ে যাবে। এটা সবচেয়ে বেশি এখন ইউজ করে কেমিক্যাল ল্যাবের থেকে যারা মাছ চাষ করে, বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ, তারা এটা প্রচুর পরিমাণে ইউজ করে থাকে পিএইচ মিটার। তো যাই হোক, তাহলে এই পিএইচ মিটারটা আমরা কেমিক্যাল এবং লিকুয়ারের পিএইচ মাপার জন্য ইউজ করছি। ওকে, মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড হান্না পিএইচ মিটার। দেন কালার ম্যাচিং ক্যাবিনেট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যে সমস্ত শেডগুলো ওকে করলাম, তারপর সেটাকে আমরা কোথায় নিয়ে যাই সাধারণত? ফ্যাক্টরিতে কি করা হয়, সেটাকে ইয়েতে নিয়ে যাওয়া হয় দেখার জন্য যে কালারটা ম্যাচ করেছে কিনা, বা কোথাও কম বেশি বলে না যে একটু কম আছে, একটু লাল হয়ে গেছে, রেডিশ হয়ে গেছে টোন, এরকম বলে না ফ্যাক্টরিতে? তোমরা যদি যেয়ে থাকো এবং তোমাদের যদি এই ধরনের অভিজ্ঞতা থেকে থাকে যে কখনো লাইট বক্সের কাছে গেছো, তো এই লাইট বক্সে নানা প্রকার লাইট থাকে, যেমন D65, TL83, টাংস্টেন ফিলামেন্ট, ইউভি, এক্সেট্রা। ইউভি লাইটের একটা বিশেষত্ব বলি, যে আমাদের ফেব্রিকে কোনো ব্রাইটেনিং এজেন্ট আছে কিনা যে চকচক করে, সেটা ইলুমিনেশন নর্মাল চোখে দেখা যায় না। সেটা দেখা যায় হচ্ছে যখন আমরা এটাকে ইয়ে করব, যে যখন ইলুমিনেশন, সরি, যখন এই যে ইউভি লাইটের নিচে যাবে তখন কিন্তু সেটা দেখা যায়। এর খালি চোখে কিন্তু দেখা যায় না। সো ইলুমিনেশন ফ্রি অনেকে চায়, বা ব্রাইটেনিং এজেন্ট ফ্রি চায় অনেকে, তোমরা হয়তো দেখে থাকবে। তারপর D65 লাইট, সেটা সাধারণত সব বায়ারই চায়। আবার কিছু কিছু বায়ার আছে যারা TL83 বা টাংস্টেন, অর্থাৎ যেটাতে তারা ম্যাচিং চায়। আমার স্যাম্পল যেটা শেড আমি ড্রয়িং করেছি এবং যেটা বায়ার দিয়েছে, সে দুটোর শেড ম্যাচিং এর জন্য সাধারণত আমরা লাইট বক্স ইউজ করে থাকি। এবং একাধারে কালার গ্রেডিং করার জন্য যে কালার স্টেনিং কত, কালার ফাস্টনেস টু ওয়াশ কত, লাইট স্কেল, লাইট ফাস্টনেস কত, সেগুলো মেজার করার জন্য বা ডিটেক্ট করার জন্য কিন্তু আমরা সেখানে ইউজ করে থাকি, লাইট বক্স ইউজ করে থাকি। ওকে, শেকিং ওয়াটার বাথ। শেকিং ওয়াটার বাথ খুবই একটা সিম্পল জিনিস। শেকিং ওয়াটার বাথ, দেখো এখানে যে কনস্ট্রাকশনটা দেখা যাচ্ছে, আহ, এই যে একটা বাত রয়েছে, অর্থাৎ চৌবাচ্চার মতো, যেখানে একটা জাল, অর্থাৎ তেলে যখন আমরা ডুবিয়ে বা ভাজি, কোনো কিছু ভাজি, তো সেখানে একটা ছাঁকনির আবর দিয়ে উঠিয়ে নেই। বিশেষ করে এখন যেগুলো আমরা ইয়েতে করি, যে ফাস্ট ফুড গুলো যেভাবে, ফ্রাইড চিকেন গুলো যেভাবে তৈরি করে, ঠিক সেভাবে পানি দিয়ে সেখানে আমরা পট দেই এবং সেটা এদিকে এদিকে মুভ করে। তো এটা মুভ করলে এবং পানি টেম্পারেচারে গরম হয়, এবং আস্তে আস্তে যে জিনিসটা দিব, ডাই দেই বা স্যাম্পল দেই, সেটা আস্তে আস্তে শেকিং হবে, এবং শেকিং হওয়ার ফলে সেখানে একটা খুব এজিটেশন হবে। তো শেকিং ওয়াটার বাট ইট ক্যান অলসো ডাইড ফেব্রিক আন্ডার অ্যাটমসফেরিক টেম্পারেচার, এখানেও ডাইং করা যাবে। আফটার ডাইং সোপিং ইজ ডান, শোপিং করা হয় সাধারণত। পিএইচ টেস্ট, ফেব্রিকের পিএইচ টেস্ট করা হয়। তো স্পেসিফিকেশন র্যাপিড, এর ব্র্যান্ড র্যাপিড, তারপর ল্যাব কম্পেয়ার এক্সেট্রা।
এটা সাধারণত র্যাপিডের। অরবিটাল টাইপস কি, অরবিটাল এবং রেসিপ্রোকাল। দেখো একটা আছে এদিক দিয়ে ঘোরে আর একটা হচ্ছে এখানে ঘুরে, এদিকেই ঘুরবে। এটা সাধারণত পিচ, ফেব্রিকের পিচ বের করার জন্য আমরা ইউজ করে থাকি। এটা এইভাবেই করবে, ঘূর্ণন গতি দিবে। আর এটা এরকম এরকম করবে। ওকে, দুলনির মতো করবে, এরকম দোলনার মতো। ওকে, তো এই গেল শেকিং ওয়াটার বাথ। তো যেখানে একটা পানির টেম্পারেচার দিয়ে আমরা কাচের কনিক্যাল ফ্লাক্সে বা টিউবে কোনো কিছু দিয়ে সেটার ট্রিটমেন্ট করতে পারি। This is known as shaking water bath. And then name of the machine used in physical laboratory. তো এখন আমরা কালার ল্যাবরেটরি থেকে ফিজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসব। তো ফিজিক্যাল ল্যাবরেটরিতে আমাদের কি কি ইউজ হয় আমরা একটু দেখব। কি কি টেস্ট হয় সেটাও আগে জানা দরকার আমাদের। তো প্রথমত আমরা যদি দেখি যে ডাইমেনশনাল স্টেবিলিটি মানে কি, মানে হচ্ছে শ্রিঙ্কেজ টেস্ট। শ্রিঙ্কেজ টেস্ট কোনটা? মনে করো তুমি বাজার থেকে একটা শার্ট কিনেছো, সেই শার্টটা ধোয়ার পর, বা একটা গেঞ্জি কিনেছো বিশেষ করে, ধোয়ার পর সেটা হয় বেড়ে গেছে অথবা কমে গেছে, তখন মনে হয় যে কি অবস্থা। তো সেটাকে আমরা ডাইমেনশনাল স্টেবিলিটি বলছি। তো এই ডাইমেনশনাল স্টেবিলিটি যদি ভালো থাকে তাহলে তোমার শার্টটা এরকম হবে না, কিন্তু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এরকম হবে। তারপরে পিলিং টেস্ট। আমরা কি পিলিং সাধারণত আমাদের ফেব্রিকের গায়ে কি ঘর্ষণের ফলে গুটি 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 উঠে যায়, তাই না? কোনো মনে করো তুমি একটা শার্ট বেশি, একটা টি শার্টে বেশি, পোলো শার্টে বেশি ঘষা লেগেছে একটা জায়গায়, এই ধরনের ফেব্রিক সারফেসে হয়ে থাকে ছোট ছোট ফাজিনেস। ওকে, দেন রাবিং টেস্ট। রাবিং টেস্টটা কি? রাবিং টেস্টটা আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আহ, যখন আমাদের ঘর্ষণের ফলে কালারটা উঠে যায়, তো সেটাই আমরা টেস্ট করি যে ঘর্ষণের ফলে কালারটা উঠে কি উঠে না। আশা করি টেক্সটিং কোয়ালিটি কন্ট্রোল 1 2 3 পড়লে তোমাদের এগুলো জানার কথা। জিএসএম। জিএসএম গ্রাম পার স্কয়ার মিটার আমরা সবচেয়ে বেশি পরিমাণে ফ্যাক্টরিতে ইউজ হয়। কালার ফাস্টনেস টু লাইট, কালার ফাস্টনেস টু ওয়াটার, কালার ফাস্টনেস টু ওয়াশিং, লাইটের এগেনস্টে কিরকম, ওয়াটারের এগেনস্টে কিরকম, ধুইলে কি কালার যাবে কি যাবে না, কালার ফাস্টনেস টু পাসপিরেশন, আমরা যে ঘামি সেই ঘামের ফলে কালার যাবে কি যাবে না, স্যালাইভা মুখে লালার ফলে যাবে কি যাবে না। এবং আরেকটা টেস্ট করা হয় ফ্যাক্টরিতে, ফেনোলিক ইয়েলিন। এই ফেনোলিক ইয়েলিন এর ফলে কালারটা যাবে কিনা, এই যে বিষয়গুলো সেগুলো কালার ফাস্টনেস টেস্ট, এবং সেগুলো সাধারণত ফিজিক্যাল ল্যাবরেটরিতে করা হয়ে থাকে। তো ফিজিক্যাল ল্যাবরেটরির প্রথমেই যন্ত্রপাতিতে যদি আসি, প্রথম ইনস্ট্রুমেন্ট হিসেবে আমরা দেখব জিএসএম কাটার। তোমাদের ইউনিভার্সিটি ডিপার্টমেন্টেও আছে এবং সেই সাথে তোমাদেরও দেখার কথা। উম, অবশ্যই এখানে ফেব্রিকটার দুটো ব্লেড থাকে, এইখানে দুটো ব্লেড লাগাতে হয়। লাগানোর পর ফেব্রিকটা এখানে ফ্ল্যাট করে এটা জাস্ট প্রেস করে নিচের দিকে ঘোরাতে হয়, তাহলেই এটা রাউন্ড শেপে ফেব্রিকটা কেটে যায়। এটা অবশ্যই একটা ডায়া আছে। জিএসএম মানে কি গ্রাম পার স্কোয়ার মিটার। এখানে ডায়াটা এরকম, যেটা স্কোয়ার মিটার, 1 স্কোয়ার মিটারকে সীমাবদ্ধ করে, অর্থাৎ 1 স্কোয়ার মিটার হবে, বৃত্তের সূত্র দিয়ে বের করবা 1 স্কোয়ার মিটার ইনশিওর করবে সব দিকে। ওকে, দেন সেটাকে আমরা কি করি, আহ, ওজন করি। তো ওজন করলে কি হয় সেটা তখন যেটা দেখাবে সেটাই আসলে আমাদের জিএসএম। বিভিন্ন প্রকার ফেব্রিক জিএসএম আছে, যেমন সিঙ্গেল জার্সি ফেব্রিক গুলো সাধারণত 120 150 170 এরকম হয়ে থাকে। রিপ গুলো সাধারণত 200, বা পোলো পিকে সেগুলো সাধারণত 180 বা এই ধরনের থেকে শুরু হয়ে থাকে, এটসেট্রা। তো এটাই হচ্ছে জিএসএম এর কাজ, ফেব্রিকটা কতখানি থিক থিন অথবা মোটা চিকন সেটা বোঝার জন্য। এরপরে চলে আসবো আমরা রাবিং আর ক্রক মাস্টার বা ক্রক মিটার। দেখো ঘর্ষণের ফলে কালারটা উঠবে কি উঠবে না সেটা টেস্ট করার জন্য সাধারণত এই মেশিনটা ইউজ করা হয়, যেটাকে আমরা রাবিং আর মিটার অর ক্রক মাস্টার বলছি। সাধারণত জেমস হিল, টেস্টেক্স, অনেকগুলো কোম্পানি আছে। স্পেসিফিকেশনটা কি, রাবার হেড ডায়ামিটার প্রায় 16 সেন্টিমিটার। তো এখানে একটা নব রয়েছে, তারপর রয়েছে ভার্টিক্যাল প্রেসার, এখানে একটা প্রেসার দেওয়া হয়, এই প্রেসারটা দেওয়া হয়, সেটা প্রায় হচ্ছে 9 নিউটন। রাবিং হেড ট্রাক। আমরা যদি রাবিং হেড ট্রাকটা দেখি মেশিনের সামনের দিকে, যে দেখো বোস অফ কি রাবিং হেড ট্রাক আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে। তারপরে আছে কি আমাদের যে ডাইমেনশন যদি আমরা বলি 600 160 এবং 215 মিমি, লেন্থ হাইট, লেন্থ উইথ হাইট, ওজন 6 কেজির মতো। তো এখানে আমরা বিভিন্ন পোর্শন গুলো দেখানোর চেষ্টা করেছি, যে ওজন দেওয়া হয়েছে, ক্লেম দ্য স্পেসিমেন, এখানে সাধারণত যে ফেব্রিকটাকে আমরা টেস্ট করব সেটা দেওয়া হয়। এখানে যে রাবিং নবটা আছে সেই রাবিং নবটাতে একটা রাবিং ফিঙ্গার বলছি যাকে, সেই ফিঙ্গারে বা নবে আমরা রাবিং ক্লোথটা জড়িয়ে দেই, দিয়ে সেটাকে এই হ্যান্ডেল দিয়ে 10টা টার্ন দেই, 10টা টার্ন দেই, দিয়ে দেখি যে কালারটা কতখানি আমার এই ফেব্রিকে রাবিং ক্লোথে লেগেছে কি লেগেনি, সেটা তারপর গ্রে স্কেলে আমরা মেজার করে থাকি।
তো এটা সাধারণত ম্যানুয়াল, এখানে দেখছি এটা অটোমেটিকও হয়। তো এটা দিয়ে আমরা সাধারণত কাজ হচ্ছে ড্রাই এবং ওয়েট রাবিংটা টেস্ট করা। এবারশন পিলিং টেস্টার, এবারশন পিলিং টেস্টার খুবই চমৎকার। এবারশন অ্যান্ড পিলিং টেস্টার দুটো একই সাথে করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা ছবি, মার্টেনডাইল, আইসিআই এবং র্যান্ডম পিলিং টেস্টার। প্রথমে মার্টেনডাইলের কথায় আসি। মার্টেনডাইল পিলিং টেস্টারটা সাধারণত আমাদের ফেব্রিকের পিল ফর্ম করে, ওই যে বললাম যে গুটি 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 উঠে, সেটার জন্য। তো অ্যাবারশন বা অ্যাব্রাশন টেস্টার এবং পিলিং টেস্টার ভিতরে একটু পার্থক্য আছে, কারণ অ্যাব্রাশন অনেক প্রকার, অ্যাব্রাশনের ফলে অর্থাৎ ঘর্ষণের ফলে ফেব্রিকের অনেক প্রকার ক্ষতি হতে পারে, ছিঁড়ে যেতে পারে, ওয়েট লস হতে পারে, তো পিল ফরমেশন করতে পারে। তো সেরকমই একটা উপাদান হচ্ছে পিল ফরমেশন। তো মার্টেনডাইল অ্যাব্রাশন টেস্টারটা দিয়ে যেটা করা হয়, আমরা সবাই সাধারণত জাতা দেখেছি বাসায়। তো এই জাতার মতো এখানে যেটার সাথে ঘষা হবে সেই অ্যাব্রেন্টটা রয়েছে, অর্থাৎ যেটার সাথে ঘষা হবে। আর এটা হচ্ছে সেই স্যাম্পল ফেব্রিকটা। এখানে 9 থেকে 12 নিউটন ফোর্স দেওয়া হয়, বল দেওয়া হয়, ওজন দেওয়া হয় বা প্রেসার ইনশিওর করা হয়। তো তখন কি হবে, জাতার মতো এটা সাধারণত এখানে এর উপরে ঘুরবে। কতগুলো ঘুরবে সেটা 18,000 রেভলিউশন, 2,000 রেভলিউশন, 200 রেভলিউশন, অর্থাৎ বায়ার যত চায় সেই রেভলিউশনে আমরা দেখব। দেখার পর এটার পিলিং যদি দেখি তাহলে সারফেসটা দেখব, অথবা যদি এরকম হয় যে ড্যামেজটা দেখব, তাহলে এটা দেখব এরকম রেভুলেশন বাড়াবোই এবং দেখবই যে আমার যে স্যাম্পল ফেব্রিকটা এই যে উপরে স্যাম্পল হোল্ডারে লাগানো আছে টিউবওয়েলের বাকেটের মতো, এটা পুরো জাতার মতো এখানে ঘুরে, তো সেটার কতখানি ছিঁড়ে গেছে কিনা। তো যতক্ষণ পর্যন্ত ছিঁড়ে না যায় ততক্ষণ পর্যন্ত আসলে দেখা হয়, বা ততক্ষণ পর্যন্ত তত টাইমস পর্যন্ত আরপিএম দেওয়া হয় বা ঘোরানো হয় যে কখন ছিটছে। একাধারে আইসিআই পিলিং বক্স যেটা, সেটা পিলিং বক্স এরকম ভিতরে একটা ইমারি ক্লথ অর্থাৎ সিরিজ কাগজ মনে করো চারপাশে দেওয়া আছে। সেই সিরিজ কাগজের মাঝে এরকম কিছু পাইপে, প্লাস্টিক পাইপে স্যাম্পল গুলোকে হোল্ড করে সেলাই করে ঢুকিয়ে দিয়ে এখানে চারটা ছেড়ে দেওয়া হয়। তো এটা যখন ঘুরে তখন স্যাম্পল গুলো সাধারণত ঘুরে এবং আমার যে ফেব্রিকের ক্লথে যে আইমারি ক্লথ গুলি আছে ফেব্রিক এই বক্সের ভিতরে, সেগুলোর সাথে ঘর্ষণ হয় এবং পিলটা ফর্ম করে। তখনই আমরা বুঝি যে পিলটা কিরকম ফর্ম করবে। নেক্সট আরেকটা যেটা রয়েছে যে র্যান্ডম পিলিং টেস্টার, এটা সাধারণত আমরা একই সাথে ডাল ঘুটনির মতো বলি। যে এটারও যে সারফেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই সারফেসটা হচ্ছে ইয়ের তৈরি বা ইবারি এরকম খসখসে আর কি, অর্থাৎ ঘর্ষণ যুক্ত এরকম বা সিরিজ কাগজের মতো। এবং এখানে একটা ডাল ঘুটনির মতো দেখতে পাচ্ছ, যে এটা দিয়ে কি হয়, ফেব্রিকটা দিলে এটা পুরোটা এখানে রেভুলেশন দিবে। তো রেভুলেশন দিলে কি হবে, ফেব্রিকটা সহ এখানে ঘুরবে। তো ঘুরলে তখন এই ফেব্রিকটার কি পরিবর্তন হচ্ছে সেটা সাধারণত দেখা হয়। তো এই ছিল আমাদের অ্যাবারশন এন্ড পিলিং টেস্টার, যেটার মাধ্যমে অ্যাব্রেশন এন্ড পিলিং, যেটার মাধ্যমে আমরা দেখতে পারি একটা ফেব্রিকের সারফেস প্রপার্টিসটা। ওকে, স্পেসিফিকেশন অফ দ্য পিলিং আর স্ন্যাগিং টেস্টার যদি আমরা বলি, এটা স্পেসিফিকেশন 60 আরপিএম বাড়ানো যায় কমানো যায়, স্যাম্পল সাইজ 125, ডেভলিউশন 18,000 মিটার, 18,000 টাইমস, এটা বায়ার নির্ধারণ করে কততে নিবে সে। স্যাম্পল ক্যাপাসিটি 16। মার্টেনডাইল অ্যাবারশন পিলিং টেস্টার, স্পিড, র্যান্ডম টাম্বলিং টেস্ট, পিলিং টেস্টার। ওকে, এই গেল আমার পিলিং এর ইস্যু। এরপরে যদি আমরা আসি, তাহলে আমাদের যেটা চলে আসতেছে সেটা হচ্ছে পাসপিরেশন টেস্টার আর পাসপাইরোমিটার। পাসপিরেশন টেস্টার বা পাসপাইরোমিটারটা কি, আমাদের যে ঘামের ফলে কালারটা চলে যাবে কিনা সেটার জন্য আমরা এই টেস্টটা করে থাকি। এটা কিভাবে, সাধারণত জ্যামসিল টেস্টের হতে পারে। তো এখানে দুই ধরনের কথা আছে, যে প্রথমত আমাদের যে ঘামটা সেটা কৃত্রিম ভাবে তৈরি করতে হবে এবং সেই ঘামটা হয় অ্যাসিডিক অথবা অ্যালকালি হবে। ছেলেদের সাধারণত অ্যালকালি, মেয়েদের সাধারণত অ্যাসিডিক হয়ে থাকে। তো এটার জন্য মেজারমেন্টের জন্য দুটো প্রসিডিউর আছে, একটা এটিসিসি এবং আরেকটা সম্ভবত আইএসও। হ্যাঁ, আইএসও। তো এখানে যেটা হচ্ছে যে দেখো, এখানে কিছু অ্যাক্রাইলিক প্লেট থাকে, কয়েক জোড়া অ্যাক্রাইলিক প্লেট থাকে। তো অ্যাক্রাইলিক প্লেটের মাঝখানে আমরা মাল্টিফাইবার সহ স্যাম্পলটাকে বানিয়ে প্রবেশ করিয়ে দিই। ওয়াইট প্রসেস টেটিকিউসি 3 বা 2 পড়ার কথা। এখানে একটা মাল্টিফাইবার সহ ফেব্রিকটাকে দুইটা অ্যাক্রাইলিক প্লেটের মাঝখানে ঢুকিয়ে দেই। এরকম সাজানোর পর উপরে, এইখানে উপরে এই প্লেটটা দেওয়ার পর উপরে এই ওজনটা দেই। এই ওজনটা দেই, এটা সাধারণত বিভিন্ন প্রকার হতে পারে, যেমন 4.5 কেজি এটিসিসি এবং আইএসও অনুসারে আবার 5 কেজি। ঠিক আছে, যে কোনোটা যেটা চায়। তো এই এই যে উপরে ঢাকনিটা আছে, এই ঢাকনিটা উঠালে সেটা এটিসিসি এবং ঢাকনিটা সহ দিলে সেটা আইএসও। এভাবে এটাকে আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ বায়ার যেটাতে চাইবে সেটাই অনুসারে আমরা দিব। আমরা লেন্থ, উইথ এবং হাইট দেখেছি।
তো এটাকে প্রথমে কি করে হয়, রুম টেম্পারেচারে, আমাদের যেহেতু 37 ডিগ্রি টেম্পারেচার বা এরকম টেম্পারেচার ইনশিওর করার জন্য আমরা সাধারণত ওভেনটা ইউজ করতে হয়। স্যাম্পলটাকে আগে থেকে তৈরিকৃত ঘাম বা সলিউশনে চুবিয়ে মাইক্রোফাইবার এই সেই মেশিনের ভিতরে, অ্যাক্রিলিক পাইপলাইটের ভিতরে দিয়ে মেশিনে এরকম সেট করা হয়। তারপর সেটাকে এখানে 4 ঘন্টা পর্যন্ত কন্ডিশনিং করা হয়। কন্ডিশনিং এর পর বের করে দেখা হয় যে আমার যে স্যাম্পলটা সেটা দেওয়া হয়েছে সেটার বের হয়েছে কিনা। ওকে, যে কালারটা কিরকম ট্রান্সফার হয়েছে বা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে পার্সপেরোমিটার। এরপরে যদি আমরা চলে আসি ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন আমরা সবাই জানি এবং হয়তো অনেকেরই বাসায় আছে যে ওয়াশিং মেশিনে কি করা হয়, ওয়াশ করা হয় এবং একই সাথে কি করব যে বিশেষ করে আমরা স্যাম্পল ফেব্রিকের ক্ষেত্রে, ডাইমেনশনাল স্ট্যাবিলিটির ক্ষেত্রে এ ধরনের ওয়াশিং মেশিন টেস্ট করার ক্ষেত্রে ফ্যাক্টরিতে ইউজ করে থাকি। ওকে, এটার বিভিন্ন প্রকার রয়েছে, ওয়ালটন, বাংলাদেশি, তো সেটা তোমরা জানো। ওকে, লাইট ফাস্টনেস টেস্টার দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সূর্যের আলোর প্রভাবে আমার কালারটা চলে যাবে কি যাবে না সেই সূর্যের, সেজন্য আমরা যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে লাইট ফাস্টনেস টেস্টার। তো সূর্যের আলো এখানে আর্টিফিশিয়ালি, এখানে বাতি দেখতে পাচ্ছ, এখানে সূর্যের আলোটা জেনন আর্ক ল্যাম্প দিয়ে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়। তো এটার কিছু কোম্পানি রয়েছে, জেমসিল, টেস্টেক্স, অ্যাটলাস, সবগুলোই ভালো। তো এখানে সাধারণত এরকমটা হয়ে থাকে যে এই যে এটা যদি জ্যানন আর্ক ল্যাম্প হয়ে থাকে, জ্যানন আর্ক ল্যাম্প এর চারপাশে সাধারণত আমার যে স্যাম্পল হোল্ডার গুলি আছে সেই স্যাম্পল হোল্ডার গুলি লাগানো থাকে, একবারে রাউন্ড করে লাগানো থাকে। তো জ্যানন আর্ক ল্যাম্প ঘুরে, স্যাম্পল গুলিও ঘুরে। তাহলে এখান থেকে আলোটা এই স্যাম্পলের গায়ে এসে পড়তেছে এবং কি পরিমাণ কত দিনে সেটা ফেড করছে বা কত ঘন্টা এক্সপোজারের পরে কি রূপ হচ্ছে সেটা সাধারণত দেখা হয়। তো এটা চেক করার জন্য যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ব্লু স্কেল। আসলে ব্লু স্কেল কোনো স্কেল নয়, এটা একটা স্ট্যান্ডার্ড উল 1 থেকে 8 পর্যন্ত যার সিরিজ। সেটাও সাধারণত যখন স্যাম্পল প্রিপারেশন করা হয়, মনে করো 1 থেকে 8 পর্যন্ত উলগুলো কেটে লাগানো হলো, তার নিচে স্যাম্পলটা লাগানো হলো এবং এই পুরোটাকে আমরা এখানে এক্সপোজার করব। এক্সপোজার করে দেখব 4 ঘন্টা বা 8 ঘন্টা বা 72 ঘন্টা পর এই যে এক্সপোজার বের হওয়ার পর আসলে আমার ব্লু স্কেলের ডিফারেন্সটা কিরকম হয়েছে এবং আমার যে স্যাম্পলটা আমি দিয়েছি সেটার ডিফারেন্স কিরকম হয়েছে। তো সেই দুটো ডিফারেন্স থেকে আমরা সাধারণত ইয়েটা নির্ণয় করি, কালার গ্রেডিংটা নির্ণয় করি। সাধারণত কালার ফাস্টনেস 4 ভালো, 8 পর্যন্ত গ্রেডিং আছে, 1 থেকে 8 পর্যন্ত। তো এই মেশিনের ক্ষেত্রে সেটা সবচেয়ে লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের যে জ্যানন আর্ক ল্যাম্প সেটা সাধারণত কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়, সেটা সব আমাদের সচেষ্ট থাকতে হবে। ওকে, নাও স্পেসিফিকেশন যদি আমরা একটু দেখি, যে লাইট সোর্স কি কি রয়েছে। লাইট সোর্স যে 2500 ওয়াট এয়ার কুলড জেনন আর্ক ল্যাম্প। টেস্ট টাইপ অনলি লাইট, ডার্ক এন্ড স্প্রে অনলি। টেক্সট টু এক্সপোজার এরিয়া। ওকে, টেস্ট পজিশন মনিটরিং সিস্টেম, তারপরে কি বলবো, র্যাগরটিং স্পিড, এক্সেট্রা। মোটামুটি স্পেসিফিকেশন রয়েছে। ওকে, ল্যাম্প স্পেসিফিকেশন। তো এই ছিল আমাদের সর্বশেষ মেশিন। এছাড়াও যদি আমরা ল্যাবে বলি, আর সেরকম কোনো মেশিন, হ্যাঁ আরেকটা মেশিন ইউজ করা হয়, সেটা হচ্ছে টেনজাইল স্ট্রেন টেস্টার। টেনজাইল স্ট্রেন টেস্টারটা সম্পর্কে আমি একটু সংক্ষেপে বলি। টেনজাইল স্ট্রেন টেস্ট সম্পর্কে তোমরা আগেও পড়েছো যে টেনজাইল স্ট্রেন টেস্টারের দুটো এরকম লম্বা মেশিন সাধারণত ইয়ান এবং ফেব্রিকের টেনজাইল স্ট্রেন্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এরকম দুটো জ থাকে, উম, এই উপরে একটা জ এবং নিচে একটা জ। তো এই দুটো জতে আমরা সাধারণত কি হয়, স্যাম্পলটাকে এখানে ফিট করে দেওয়া হয় এবং এটা আপওয়ার্ড অথবা এটা ডাউনওয়ার্ড, এটা আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড। আমরা সিআরই পড়েছি না, সিআরই কনস্ট্যান্ট রেট অফ লোডিং, সিআরএল কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন, বা সিআরটি সেই প্রসিডিউরে কাজ করে। উম, তো এটা হচ্ছে ইয়ার্ন অথবা ফেব্রিক স্ট্রিপ মাপা যায় এখানে। ফেব্রিক স্ট্রিপ হলে দুই প্রান্ত লাগিয়ে দিতে হয়। কিন্তু যখন নিট ফেব্রিকের ক্ষেত্রে করব তখন যে ব্রাস্টিং টেস্টটা করতে হয় সেটা সাধারণত একটা টিউবুলার মেশিনে হয়ে থাকে। তো বাস্টিং স্ট্রেন্থ টেস্ট বলা হয়। তো সেটার ক্ষেত্রে কিরকম, এরকম একটা টিউবুলার মেশিন, তো যেখানে ফ্যাক্টরিতে নিট ফেব্রিক আমরা দেখে থাকবে, যেখানে ফ্রেম স্যাম্পলটা দেওয়া হয় এবং নিচ থেকে এয়ার প্রেসার দেওয়া হয়। তো এটা তখন ফুলে উঠে, ফুলে উঠতে উঠতে একটা সময় যত এয়ার প্রেসার বাড়ানো যায়, টাইম বাড়ানো যায়, একটা সময় কি হয় সেটা তখন ব্রাস্ট হয়ে যায় এবং তখন আমরা উপর থেকে রিডিংটা নিয়ে নেই যে আসলে কত আছে।
ঠিক আছে, তো এই হচ্ছে দুটো টেনজেল স্ট্রেন্থ টেস্টারের টেস্ট। ওকে, এছাড়াও আরো তো আমাদের স্পেসিফিকেশন ভেদে ল্যাব রয়েছে, তো সেই সমস্ত ল্যাবে সাধারণত টুইস্ট কাউন্টার, তারপর ইয়ান কাউন্ট মাপা থেকে শুরু করে আরো অনেকগুলো মেশিন পাওয়া যায়, যেমন র্যাপ্রেল মেশিন। কিন্তু আজকে আমরা যেটা কথা বলছি সেটা হচ্ছে ওয়াইড প্রসেসিং এর মেশিন সম্পর্কে, সো সেদিকে আর না যাই। তো এই মোটামুটি এই মেশিনটা রাখা হয় ইয়ে মেশিনে, কারণ যেহেতু সবগুলো টেস্ট একসাথেই করা হয়, তো অতিরিক্ত ডাইং এর ফলে ফেব্রিকের স্ট্রেন্থ ফল করলো কিনা বা এই সমস্ত কাজের ক্ষেত্রে সাধারণত আমরা বাস্টিং স্ট্রেন্থ টেস্টার মেশিনটা ইউজ করে থাকি। ওকে, তো এই ছিল আমাদের আহ, আজকের এক্সপেরিমেন্ট। আমি যদি প্রথম থেকে আবার একটু বলি, তাহলে প্রথমেই ছিল আমাদের ল্যাবরেটরির প্রকারভেদ, দুই প্রকার ল্যাবরেটরি, একটা কালার ল্যাবরেটরি, একটা ফিজিক্যাল ল্যাবরেটরি। কালার ল্যাবরেটরিতে সাধারণত কালার কেমিক্যাল এবং কালার নিয়ে কাজ করা হয়, যেমন রেসিপি ক্যালকুলেশন, কালার ম্যাচিং, নিউ শেড ডেভেলপমেন্ট, কালার শেডিং ম্যাচ, এগুলো করা হয়। ফিজিক্যাল ল্যাবে সাধারণত কালার ফাস্টনেস টু ওয়াশ, বাস্টিং, শ্রিঙ্কেজ, এগুলো টেস্ট করা হয়ে থাকে। তো যে সমস্ত মেশিন কালার ল্যাবে ইউজ হয় সেগুলো প্রথমেই দেখেছি স্যাম্পল ডাইং মেশিন। স্যাম্পলকে ছোট স্কেলে ডাইং করার জন্য সাধারণত দুই প্রকার হয়, অ্যাটমসফেরিক এবং হাই টেম্পারেচার। পটের সংখ্যা 24 পর্যন্ত সর্বোচ্চ, 500 মিলি পর্যন্ত সাইজ কোয়ান্টিটি, লিকুইড কোয়ান্টিটি। ডাটা কালার স্পেকট্রোমিটার পরবর্তীতে খুব ইম্পর্টেন্ট, অনেকগুলো সিরিজ আছে, সবচেয়ে এখন আপডেট ডাটা কালার 800 সিরিজ। এছাড়াও দুটো মিনিয়েচার মেশিন এখন পাওয়া যায়। এরপরে রয়েছে লোবোলেব মেশিন, যে মেশিনের সাহায্যে রেসিপি এটাকে ক্যালকুলেট করে পিপেটিং করা হয়, অর্থাৎ মেশিনকে দিলে মেশিন নিজে নিজেই পিপেটিং করে দিবে, আমাদের ম্যানুয়াল পিপেটিং এবং ইরোরের হাত থেকে বাঁচায়। তারপরে রয়েছে অটোমেটিক ওয়াশিং ইউনিট এন্ড ড্রায়ার, এখানে দ্রুত ওয়াশ এবং ড্রাই করা যায় ছোট ছোট স্যাম্পলগুলি। তারপরে রয়েছে পিচ মিটার। পিচ মিটারের কাজ সাধারণত পিচ দেখা, যেখানে পিচ পেপার কাজ করতে পারে না সেখানে পিচ মিটারে আমরা সাধারণত দেখে থাকি। কালার ম্যাচিং ক্যাবিনেট মোস্ট ইম্পর্টেন্ট, অনেকগুলো লাইট রয়েছে, সেই লাইটের আন্ডারে বিভিন্ন বায়ার যে ডায়েট রিকমেন্ড করে, সেই রিকমেন্ড রাইটের আয়ারে তাকে আমরা শেডটা ম্যাচিং করে দেই যে হ্যাঁ হয়েছে কিনা। ওকে, তারপরে হচ্ছে শেকিং ওয়াটার বাথ। শেকিং ওয়াটার বাথেও আমরা সাধারণত ডাইং করতে পারি, কিন্তু এরকম শেকিং ওয়াটার বাথ দিয়ে সাধারণত আমরা পিএইচ নির্ণয় করি বা অন্য কোনো ট্রিটমেন্ট করি, বা 100 ডিগ্রি বা বয়েল ডিগ্রির মধ্যে যেগুলো টেম্পারেচার সেগুলো ট্রিটমেন্ট করা যেতে পারে বা করা যায়। তো ফিজিক্যাল ল্যাবরেটরিতে যে সমস্ত মেশিন ব্যবহৃত হয় প্রথমেই বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের কি মেশিন, জিএসএম কাটার মেশিন সবাই চিনি। তারপরে যেটা সেটা হচ্ছে রাবিং ক্রক মেস্টার, অর্থাৎ ঘর্ষণের ফলে কালার উঠবে কিনা। দুই প্রকার রাবিং, কালার রাবিং এবং ড্রাই রাবিং, ওয়েট রাবিং এবং ড্রাই রাবিং। অ্যাবর্শন পিলিং টেস্টার, অ্যাবর্শন হচ্ছে অনেকগুলো সমন্বয়, যেমন ছিঁড়ে যেতে পারে বা ওয়েট লস হতে পারে ঘর্ষণের ফলে, ফেব্রিক সারফেসে পিল ফর্ম করতে পারে সেটা। এখানে অ্যাবর্শন মিটার রয়েছে, আইসিআই পিলিং বক্স রয়েছে, এবং সাথে আমরা যে মেশিনটা দেখতেছি ডাল ঘুটনির মতো, যেটাকে আমরা বলতেছি ওকে, র্যান্ডম পিলিং টেস্টার, তো সেগুলোর স্পেসিফিকেশন দেওয়া আছে। সর্বশেষ যেটা পাসপিরেশন টেস্টার আর পাসপিরোমিটার। ওকে, যেটাতে আমরা আমাদের স্যালাইভ টেস্ট করে থাকি, ঘাম, পাসপিরেশন। তারপরে রয়েছে এটার কন্ডিশন হয়তো তোমরা জানো যে 37 ডিগ্রিতে 4 ঘন্টা, ওয়াশিং মেশিন। তারপরে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট লাইট ফাস্টনেস টেস্টার। ওকে, সেটার স্পেসিফিকেশন। তো এই ছিল আজকে আমাদের এক্সপেরিমেন্ট।